আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে যে দ্রাব্যতার বেসিক পার্টটুকু, এছাড়া দ্রাব্যতা যে নির্ভরশীলতার এর মধ্যে যে আমরা চারটা নির্ভরশীলতার মধ্যে যে আমরা দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, তাপমাত্রা, এই তিনটা জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করছিলাম। আজকে আমরা যে চাপ, যে চাপের পার্টটুকু নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো দেখো, এই দ্রাব্যতা কিন্তু আমাদের দ্রাব্যতা নির্ভরশীলতার মধ্যে চাপের অংশের উপর আমরা বলছিলাম যে চাপের উপর কিন্তু দ্রাব্যতা নির্ভর করে, তাই না? চাপের উপরে মানে চাপের উপরে আমাদের দ্রাব্যতারা নির্ভর করে। এখন আমরা এই এই অংশটুকুর মধ্যে একটা আমরা জিনিস পাবো, হচ্ছে হ্যান্ডের সূত্র। মানে এই অংশটুকুর মধ্যে একটা ইস্যু হচ্ছে হ্যান্ডের সূত্র। এখন এই হ্যান্ডের সূত্রটা কি বলছে একটু দেখো। ব্যাপারটা কি, যে আমরা যদি এখানে হচ্ছে আমরা মনে করো পানি নিলাম, এই এখানে কি নিচ্ছি, পানি, H2 পানি নিলাম। এই পানির ভিতরে আমরা হচ্ছে এই জায়গার মধ্যে আমরা এখান থেকে যে কার্বন ডাই অক্সাইড নিলাম। এখন দেখো তো, এটা কি দ্রাবক, তরল দ্রাবক, তাই না? পানিতে তরল, তাহলে তরল দ্রাবকে আমি কি করছি, এখানে কার্বন ডাই অক্সাইড প্রয়োগ করতেছি। তাহলে তরল দ্রাবকে যখন আমি গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস না, তরল দ্রাবকে যখন গ্যাস আমি চাপ প্রয়োগ করতেছি, চাপ প্রয়োগ করলে এই গ্যাসটাকে আমি দ্রবীভূত করতেছি। এই টপিকটাই হ্যান্ডের সূত্রে বলছেন। এই টপিকটা কি বলতো, এই এই যে কনসেপ্টটাই হ্যান্ডের সূত্রের মধ্যে বলা হয়েছে। ঠিক আছে, এখন দেখো কাহিনীটা কি, তোমরা ইসে খেয়েছো না, কি বলে এটাকে আমরা, এই যে 7 আপ, তারপর হচ্ছে মজু, তারপর হচ্ছে যে কোকাকোলা। তো এগুলোর ভিতরে কি হয়, এগুলোর ভিতরে আমরা যখন খাই একটা গ্যাস গ্যাস অনুভব হয় না, তাই না? তাহলে এই যে গ্যাস গ্যাস যে অনুভব হচ্ছে, গ্যাসটা কোথা থেকে আসছে? এই গ্যাসটা আছে এখানে, যে তরল দ্রাবকে আমরা গ্যাসকে দ্রবীভূত করছিলাম, তরল দ্রাবকে গ্যাসের যে দ্রবীভূত, এই কনসেপ্টটাকে আমরা হ্যান্ডের সূত্রের মধ্যে বলবো। আশা করি তোমরা এইটুকু মানে বেসিক যে কথাটা এটুকু বুঝতে পারছো। ঠিক আছে, এখন দেখো হ্যান্ডি সাহেব কি বলছে। হ্যান্ডি সাহেব বলছে যে এই যে এখানে আমরা যে কার্বন ডাইঅক্সাইড টাইপের যে গ্যাসগুলো, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যে গ্যাসগুলো আছে না, এই গ্যাসগুলো যখন আমরা এখানে দ্রবীভূত করবো, তাহলে এখানে একটা কি বলতো, দ্রবীভূত হওয়াতে মানে এখানে কি একটা দ্রাব্যতা, এই যে দ্রবীভূত হচ্ছে দ্রাব্যতা। এখন এই দ্রাব্যতাটা নির্ভর করে চাপের উপরে। কিসের উপর বলতো? চাপের উপরে। তাহলে এটা ইজ প্রপোর্শনাল টু টি, এইটুকু বলছেন। তাহলে হ্যান্ড হিসাব কি বলছেন বলতো? হ্যান্ড হিসাব বলছেন যে যে তরল দ্রাবকে, এই যে তরল দ্রাবকে গ্যাসের যে দ্রাব্যতা, এটা কার সমানুপাতিক বলতো? প্রযুক্ত মোট চাপের সমানুপাতিক। তাহলে এই যে এস ইজ প্রপোর্শনাল টু পি, এটা কি বলছেন? হ্যান্ড হিসাব বলছেন যে এস কি, এস হচ্ছে তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা, তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা। আর এই যে পি, পি হচ্ছে কি বলতো? প্রযুক্ত মোট চাপ। ঠিক আছে, আমরা বলি প্রযুক্ত মোট চাপ। তাহলে এইটুকু আমরা হ্যান্ড হিসাব বলছেন। তবে এই এই কনসেপ্টটা কখন প্রযোজ্য বলতো? এই কনসেপ্টটা কখন প্রযোজ্য হয়, এই পরে মনে রাখতে হবে যে হ্যান্ডির সূত্র, এই যে হ্যান্ডির সূত্র, হ্যান্ডির সূত্র শুধুমাত্র তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা নির্ণয়ে ব্যবহৃত হয়। ঠিক আছে, তাহলে এই যে সূত্রটা, হ্যান্ডের যে সূত্র, এই যে এটা কখন ব্যবহার করতে পারবো? শুধু তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা নির্ণয় আমরা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এখন আমরা এটুকু একটু ভাঙি। দেখো আমরা নিচেটুকু মুছে দিলাম এখন। ঠিক আছে, আমরা নিচেটুকু মুছে দিলাম। এখন এই যে এইটুকু আমার নাম হচ্ছে, আমরা এইটুকু রাখি, আমরা এইটুকু মুছে দিচ্ছি। এটুকু মুছে আমরা এখানে এই যে এইটুকু এখানে আসছি। এখানে কি ছিল? এস ইজ প্রপোর্শনাল টু পি। তাহলে এখন এই সমানুপাতিক চিহ্নটা উঠাই আমরা একটা ধ্রুবক নিয়ে আসতে পারি। সমানুপাতিক চিহ্নটা উঠে আমরা সমান চিহ্ন দিব এবং হচ্ছে ধ্রুবক নিয়ে আসতে পারি। এই জিনিসটাই বলা হয় হ্যান্ডের ধ্রুবক, যে কে এইচ, এটা কি বলবো বলতো? হ্যান্ডের ধ্রুবক। আর এখানে কি আছে? পি। তাহলে এই যে সূত্রটা, এটাই হচ্ছে হ্যান্ডের সূত্র। এটা কি সূত্র বলতো? হ্যান্ডের সূত্র। এখন এই কে এইচ কি বলতো? এটা হচ্ছে হ্যান্ডের ধ্রুবক, হ্যান্ডের ধ্রুবক, এটা হচ্ছে হ্যান্ডেড ধ্রুবক। ওকে, আর পি তো আমরা জানি এখানে প্রযুক্ত মোট চাপ। আচ্ছা,
এখন মাথা রাখতে হবে সবসময়, এই জিনিসটা সবসময় মাথা রাখবা যে হ্যান্ডের যে ধ্রুবক আছে না, হ্যান্ডের ধ্রুবকের যে একক, এই এককের ভিতরে যে চাপের একক সবসময় নিচে থাকে। তো এই কথাটা মাথায় রাখবা যে হ্যান্ডের ধ্রুবকে, আমরা এখন লিখি এই যে হ্যান্ডের ধ্রুবকে চাপের একক সবসময় নিচে থাকে। কিভাবে নিচে থাকে আমরা দেখতেছি। ওকে, এটুকু আমরা মুছে দিচ্ছি, এটুকু তোমরা আশা করি তোমরা নোট করছো। এটুকু কিভাবে হয় দেখো, আমরা s ইকুয়াল kh ইন্টু পি, তাই না? s ইকুয়াল kh ইন্টু পি, তাহলে এই kh ইকুয়াল কি, s বাই পি। এখন s মানে কি, দ্রাব্যতা না? তো s মানে যে দ্রাব্যতার একক কি, দ্রাব্যতার একক কালকে আমি দেখাইছিলাম মোল পার লিটার, গ্রাম পার লিটার, গ্রাম 100 গ্রাম পানি, এরকমটা না? তাহলে এখানে আমরা যে বললাম মোল পার লিটার, একটা লিটার মোল পার লিটার। আর এখানে পি মানে কি, চাপের একক কি, এটিএম, মিলিমিটার, এরকম টাইপের আমরা এটিএম লিখলাম, এটিএম। তাহলে দেখো তো এই যে চাপের একক সবসময় কি নিচে আসছে কিনা, চাপের একক নিচে আসে না? তো আমরা এই কারণে বলছি যে হ্যান্ডের ধ্রুবকে চাপের একক সবসময় নিচে থাকবে। এটা এখন বুঝবো না কেন বললাম, এটা যখন আমরা ম্যাথ করব তখন হয়তো বুঝতে পারবা, ঠিক আছে? তো আশা করি যে হ্যান্ডের সূত্রে যে বেসিকটুকু, এটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, এখন আমরা হ্যান্ডের ধ্রুবকের যে সীমাবদ্ধতা ওইখানে আমরা যাবো, ঠিক আছে? এটুকু মুছে দিলাম। হ্যান্ডের সূত্রের সীমাবদ্ধতা, মাথায় রাখবা হ্যান্ডের সূত্রের কিছু সীমাবদ্ধতা আছে, তুমি সবসময় হ্যান্ডের সূত্র প্রয়োগ করতে পারবা না। তো হ্যান্ডের সূত্রের সীমাবদ্ধতা আসলে কি, হ্যান্ডের সূত্রের 1 নম্বর সীমাবদ্ধতা আছে তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা বেশি হলে, তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা বেশি হলে ও দ্রাবকে সাথে গ্যাস কোনো বিক্রিয়া করলে বা সংযোজন বা বিয়োজন হলে কি বলতো, সংযোজন বা বিয়োজন হলে এই যে হ্যান্ডের সূত্র প্রযোজ্য নয়, ঠিক আছে? হ্যান্ডের সূত্র প্রযোজ্য নয়, হ্যান্ডের সূত্র প্রযোজ্য নয়। এটা মানে কি, এটা মানে হচ্ছে দেখো, এটা মানেটা হচ্ছে প্রযোজ্য কাদের সাথে, মানে এই হ্যান্ডের সূত্র কার কোন কোন গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন অক্সিজেন গ্যাস, এই অক্সিজেন গ্যাসের জন্য হ্যান্ডের সূত্র প্রযোজ্য। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য হচ্ছে হ্যান্ডের সূত্র প্রযোজ্য। যেমন নাইট্রোজেন গ্যাস, এই নাইট্রোজেন গ্যাস এইগুলোর জন্য কি বলতো, এগুলোর জন্য হচ্ছে আমাদের হ্যান্ডের সূত্র কি বলতো, হ্যান্ডের সূত্র হচ্ছে প্রযোজ্য। ওকে, আচ্ছা এখন আমাদের প্রযোজ্য নয় কোনগুলোর ক্ষেত্রে, প্রযোজ্য নয় দেখো প্রযোজ্য নয় কোনগুলোর ক্ষেত্রে, প্রযোজ্য নয় আছে যেমন অ্যামোনিয়া গ্যাস, এই যে অ্যামোনিয়া গ্যাসের সাথে প্রযোজ্য নয়। এর কারণ কি, অ্যামোনিয়া গ্যাসের সাথে প্রযোজ্য নয় এবং এই প্রযোজ্য হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে। কেন এটা তোমরা কি কেউ গ্যাস করতে পারো?
তোমরা গেস করতে পারবে না। দেখো কেন প্রযোজ্য না। আমরা বলছি তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা বেশি হলে এবং দ্রাবকের সাথে গ্যাস কোনো বিক্রিয়া করলে বা সংযোজন ও বিয়োজন হলে হ্যান্ডের সূত্র প্রযোজ্য নয়। অর্থাৎ এই যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, আমরা যদি ওই যে এখানে যদি মনে করো আমরা পানি নিলাম, এই যে মনে করো এখানে পানি নিছি, এই পানি যখন নিলাম, পানি নেওয়ার পরে আমি যদি এখানে অক্সিজেন দিই, অক্সিজেন পানির সাথে বিক্রিয়া করবে না। বিক্রিয়া না করার কারণে কি বলতো, এখানে হ্যান্ডের সূত্র প্রযোজ্য। কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন পানির সাথে বিক্রিয়া করবে না, এই কারণে আমাদের হ্যান্ডের সূত্র এটা আমাদের প্রযোজ্য। তবে যদি আমি অ্যামোনিয়া দিই, অ্যামোনিয়া দিলে কি বলতো, আসলে আমাদের সে পানির সাথে বিক্রিয়া করে ফেলবে। পানির সাথে বিক্রিয়া করে ফেলার কারণে বা কি বলতো, বা এই যে অ্যামোনিয়া আমাদের প্রযোজ্য হবে না। বুঝতে পারছো? এখন এছাড়া আরো অনেক আছে, যেমন সালফার ডাইঅক্সাইড, এগুলো বিক্রিয়া করে ফেলার কারণে কি বলতো, আমাদের হ্যান্ডের সূত্রটা প্রযোজ্য হবে না। ঠিক আছে? তো আশা করি এটুকু তোমরা বুঝতে পারছো। এখন আরেকটা আছে, আমরা পরটা দেখি। দুই নম্বরটা কি, গ্যাসের তাপ ও চাপ বেশি হলে, গ্যাসের তাপ ও চাপ বেশি হলে হ্যান্ডের সূত্র প্রযোজ্য নয়। গ্যাসের তাপ এবং চাপ যদি বেশি হয় তাহলে কি বলতো, হ্যান্ডের সূত্র প্রযোজ্য হবে না। ঠিক আছে? আচ্ছা ফ্রেন্ড, তাহলে আমরা হ্যান্ডের সূত্রে যে দুইটা সীমাবদ্ধতা আমরা একটু খেয়াল রাখবো। এক নম্বর সীমাবদ্ধতা কি ছিল বলতো, যে আমরা যদি কোনো একটা দ্রবণের ভিতরে যদি পানি থাকে, কোনো একটা পাত্রের মধ্যে যদি পানি থাকে, ওই পানির ভিতরে আমরা এমন কোনো গ্যাস দিতে পারবো না, যেটা পানির সাথে বিক্রিয়া করে ফেলে। যদি পানির সাথে বিক্রিয়া করে ফেলে তাহলে সেখানে কি হবে না বলতো, হ্যান্ডের সূত্র প্রযোজ্য হবে না। আর যদি এমন কোনো গ্যাস দিই যে গ্যাসগুলো পানির সাথে বিক্রিয়া করতেছে না বা সংযোজন বা বিয়োজিত হচ্ছে না, তাইলে ওই ক্ষেত্রে আমাদের হ্যান্ডের সূত্র প্রযোজ্য হবে। আর এক্ষেত্রে আমাদের অক্সিজেন, নাইট্রোজেন এগুলো তো পানির সাথে বিক্রিয়া করে না, এখানে প্রযোজ্য। যেমন এমন হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ফেলবে। হ্যাঁ, এই কারণে কি বলতো, এখানে হ্যান্ডের সূত্র প্রযোজ্য হবে না। আর একটা কি, যে গ্যাসের তাপ যদি খুব বেশি হয়, বেশি হলে সেখানেও কি হ্যান্ডের সূত্র প্রযোজ্য হবে না। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা কনসেপ্ট শিখবো। একটা কনসেপ্ট হচ্ছে গ্যাসের দ্রাব্যতার উপর তাপমাত্রার প্রভাব। গ্যাসের দ্রাব্যতার উপর তাপমাত্রা প্রভাব, এটা মানে কি? এটা মানে হচ্ছে, দেখো আমরা তো গ্যাসের দ্রাব্যতা হিসাব করতেছিলাম। এখানে কি আছে, পানি আছে। এই জায়গার মধ্যে তুমি বাইরে থেকে কি দিচ্ছ বলো তো, অক্সিজেন দিচ্ছ। হ্যাঁ, এখানে বাইরে থেকে তুমি এই জায়গায় অক্সিজেন দিচ্ছ। এখন এই জায়গায় তাপের কোনো প্রভাব থাকবে না। আমরা তো জানি এখানে যে বাইরে থেকে চাপ প্রয়োগ করে আমি অক্সিজেনটাকে দ্রবীভূত করতেছিলাম, ওইটাই হ্যান্ডের সূত্রে প্রযোজ্য ছিল। আর এখন আমি চিন্তা করতেছি, এখানে তো এতক্ষণ তো আমরা চাপ নিয়ে কথা বলছি, মানে এখানে চাপ প্রয়োগ করে অক্সিজেনটাকে আমরা দ্রবীভূত করতেছি। এখন এই জায়গায় তাপমাত্রার কোনো প্রভাব আছে কিনা আমরা এই জিনিসটা এখন দেখবো। দেখো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে তুমি যখন ওকে এই জায়গায় তাপমাত্রা যখন বাড়াই দিবা, মনে করো তুমি তাপমাত্রা বাড়াইছো, দেখো এই তাপমাত্রা আমি বাড়াই দিচ্ছি, উপর দিকে তাপমাত্রা বাড়লাম। তাপমাত্রা বাড়লে নর্মালি কি হয় বলতো, তাপমাত্রা বাড়লে কি হতে পারে, তাপমাত্রা বাড়লে অণুর গতিশক্তি বেড়ে যায় না? অণুর গতিশক্তি, বলো, তাপমাত্রা যদি বাড়িয়ে দাও অণুর গতিশক্তি বেড়ে যায়। তোমরা 99 কনসেপ্ট এগুলো পড়ছো। তাপমাত্রা যদি বেড়ে তাহলে অণুর গতিশক্তি বেড়ে যাবে। আচ্ছা, অণুর গতিশক্তি বেড়ে যাবে মানে কি? অণুগুলো ছোটাছুটি করবে, তাই না? তাহলে ছোটাছুটি বেড়ে যাচ্ছে, তাহলে এখানে গতিশক্তি মানে কি বলতো, ছোটাছুটিও বেড়ে যাবে। ওকে, তাহলে তুমি তাপমাত্রা বাড়াইছো, অণুর গতিশক্তি বাড়ছে, গতিশক্তি বাড়ার সাথে সাথে ছোটাছুটি বেড়ে গেছে। আচ্ছা, একটা অণুর যদি
ছোটাছুটি করতে শুরু করে, সে কি খুব সহজে দ্রবীভূত হতে পারবে? পারবে না। তাহলে দ্রাব্যতা কি কমলো নাকি বাড়লো? কমে গেছে। তাহলে তখন দ্রাব্যতা কমে যাবে। তাহলে দ্রাব্যতা কি বলতো? কমে গেছে। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা যে গ্যাসের ক্ষেত্রে আমাদের তাপমাত্রার ব্যাপার কি, যদি আমরা গ্যাসের ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমি যদি তাপমাত্রা বাড়াই দিই তাহলে কিন্তু দ্রাব্যতাটা বলো কি, দ্রাব্যতাটা কমে যায়। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গ্যাসের দ্রাব্যতার উপর তাপমাত্রার যে প্রভাবটা আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। এখন আমরা যে হ্যান্ডির সূত্রের যে আমরা ম্যাথ, এই ম্যাথের দিকে একটু যাবো, দু একটা ম্যাথ করবো, তারপরে আমাদের এই টপিকটা শেষ হবে। হ্যান্ডির সূত্রের গাণিতিক সমস্যা। দেখো আমরা প্রশ্ন লিখতেছি। প্রশ্ন হচ্ছে, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের দ্রাব্যতা কত যখন অক্সিজেনের আংশিক চাপ 3.5 atm এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হ্যান্ডের ধ্রুবক বা KH 2.3 into 10⁻³ মোলার পার এটিএম। এটা তাহলে প্রশ্ন হচ্ছে কি বলতো, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের দ্রাব্যতা কত যখন অক্সিজেনের আংশিক চাপ 3.5 atm এবং প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KH হচ্ছে এত। কেস মানে তো জানো, একটু আগে বলছিলাম, কেস মানে হচ্ছে হ্যান্ডের ধ্রুবক। এখন তুমি একটু চিন্তা করো যে আমরা অক্সিজেনের দ্রাব্যতা ব্যবহার করবো, অক্সিজেন একটা গ্যাস না, অক্সিজেন একটা গ্যাস, তাহলে অক্সিজেন যদি গ্যাস হয় তাহলে গ্যাসের দ্রাব্যতা নির্ণয় করবা। তো গ্যাসের দ্রাব্যতা নির্ণয় করতে গেলে আমরা কি করছিলাম, হ্যান্ডের সূত্র ব্যবহার করতে হয়। তো আমরা এখানে হ্যান্ডের সূত্র ব্যবহার করতে হবে। তো দেখো হ্যান্ডের সূত্র যে ব্যবহার করতে হচ্ছে আমরা কি জানি, উই নো S equal KH into P, তাই না? তাহলে এখন দ্রাব্যতা বের করতে হবে। এই যে দ্রাব্যতা কত, তাহলে KH এর মান কত, 2.3 into 10⁻³ আর এখানে চাপ কত, P কত বলতো, 3.5 atm, 3.5। তাহলে এখান থেকে তুমি একটা ক্যালকুলেশন করবা, একটা মান পাবা। তাহলে দ্রাব্যতার একক কি, দ্রাব্যতার একক হচ্ছে মোল পার লিটার বা মোলার, তাই না? তাহলে এখানে কি পাবা, মোলার পাবা। এখন তোমরা আমাকে কোশ্চেন করবা, ভাইয়া একটু আগে আমরা দেখাইছেন যে P মানে হচ্ছে মোট প্রযুক্ত চাপ, বাট আপনি এখানে বলছেন যে আংশিক চাপ। তাহলে মোট প্রযুক্ত চাপ আর আংশিক চাপ তো সেম জিনিস না, কিন্তু এখানে সেম জিনিস হলো কেন? এখানে আমি আংশিক চাপটা কেন বসালাম, এর কারণটা কি দেখো, যে এটা যে পাত্র ছিল, তাই না? এটা পাত্র, এর মধ্যে তুমি পানি রাখছিলা, এই পানির ভিতরে একটাই গ্যাস আছে, সেটা হচ্ছে অক্সিজেন গ্যাস। একটাই গ্যাস যখন অক্সিজেন গ্যাস, তাহলে চাপ তো একজনই দিচ্ছে, শুধু অক্সিজেনে দিচ্ছে। তাহলে অক্সিজেনের এটাই আংশিক চাপ, এটাই হচ্ছে কি বলতো মোট চাপ। বাট এখানে যদি অক্সিজেনের পাশে যদি কার্বন ডাইঅক্সাইড থাকতো, তখন অক্সিজেনের আংশিক চাপ আলাদা হইতো, কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ আলাদা হইতো, দুইটা মিলে হচ্ছে আমাদের মোট চাপ হইতো। বাট এখানে তো শুধু অক্সিজেন গ্যাসটাই আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তো নাই। তাহলে এই অক্সিজেনের চাপটাই আংশিক চাপ, এটাই মোট চাপ, ঠিক আছে? তো এই কারণে আমরা হচ্ছে জাস্ট এখানে আংশিক চাপটাই মোট চাপ হিসেবে ব্যবহার করতে পারছি, ঠিক আছে? তো আশা করি তোমরা এটুকু এই ম্যাথটা বুঝতে পারছো। এরপরের ম্যাথটা আমরা যদি দেখি, তাহলে আমরা হচ্ছে জাস্ট এখান থেকে একটু পরিবর্তন করছি। এখান থেকে যদি একটু পরিবর্তন করি তাহলে এখন তোমরা একটু গ্যাস করো তো, যে আসলে এরকম সেটা মানে এই ম্যাথটা আমি কিভাবে করবো। আগের মতো ম্যাথ, সেম টু সেম, তাই না? একটু ইচ্ছা করলে তো আমরা পারতে পারি আগের মতো ম্যাথ, একবারে সেম টু সেম। তোমরা আশা করি এটুকু দেখলেই পারে যাবা। দেখো কি করতে পারো বলো, এখান থেকে আগের মতো ম্যাথ, তাই না? সহজ ম্যাথ, S equal KH into P, KH এর মান দেওয়া আছে, ওয়াও কত সুন্দর ম্যাথ। তারপরে কি বলতো, P এর মান দেওয়া আছে কত, P এর মান আছে 3.5, ওয়াও খুব সুন্দর ম্যাথ। তাহলে এখান থেকে আমরা যে দিকটি, এখান থেকে কি বলতো, S এর দ্রাব্যতা একক কি, দ্রাব্যতা এর হচ্ছে মোলার, ওয়াও খুব সুন্দর ম্যাথ, তাই না? সুন্দর হয়েছে তো, তাই না? একবারে সহজ, আগের ম্যাথের ম্যাথ। আসলে কি ব্যাপারটা এরকম না।
কেন এরকমটা না? এই ম্যাটটা কিন্তু ভুল, এই ম্যাটটা কি বলতো ভুল, এটা হয় না। এটা কিভাবে হবে বলতো? এটা কিভাবে হবে? এটা হবে হচ্ছে এরকম ভাবে। দেখো আমি তোমাকে একবার বেসিক যখন বলছিলাম তখন বলছিলাম যে ভাইয়া কেএস এর একক সবসময়, কেএস এর এককের যে চাপের একক সবসময় নিচে থাকে। বলতো এখানে কি চাপের এককের নিচে আছে? আছে কি? নাই তো। দেখো এটিএম আছে, এটা এরকম না। দেখো এটিএম লিটার উপরে আছে, এটিএম লিটার উপরে আছে, আর মোলটা কোথায় আছে বলতো? নিচে আছে। তাহলে কি বোঝা গেল? আমাদের থাকার কথা ছিল এটিএম নিচে, তাহলে কি করতে হবে? এটিএম নিচে, তাহলে কি করতে হবে? এই এককটা উল্টাইতে হবে, তাই না? এককটা উল্টাতে হবে, উল্টাইলে তো এটিএম নিচে আসবে। তাহলে উল্টায় কিভাবে বলো তো? কিভাবে উল্টায়? উল্টা হচ্ছে আমরা এখান থেকে যে কে এইচটারে উল্টাতে হবে। উল্টাতে হলে কি করতে হবে বলো তো? এই যে 1/6.3 ইন্টু 10⁻³ এই উল্টাইলাম। উল্টালে কি হয়েছে বলো তো? এককটা উপরে উল্টে গেছে। এককটা যদি উপরে উল্টায় তাহলে এককটা উল্টে কি হইলো? আগে ছিল কি? আগে ছিল এটিএম লিটার আর নিচে মোলার। আর এখন কি হয়ে যাবে? এখন হয়ে যাবে হচ্ছে মোলার উপরে, তারপর হচ্ছে এটিএম এবং লিটার হচ্ছে নিচে, এরকমটা চলে আসবে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা এই জায়গা থেকে কেএইচ এর মান পাইছি কিনা? কেএইচ এর মান পেয়ে গেছি, তাই না? তো কেএইচ এর মান যদি পেয়ে যাই, কেএইচ এর মান যদি পেয়ে যাই, তাহলে এখানে কেএইচ এর মানটা বসিয়ে দিবা, আর হচ্ছে পি এর মানটা বসিয়ে দিবা। পি এর মানটা যদি বসাও তাহলে সেখান থেকে একটা মান চলে আসবে। মানটা কিসের মান হতো? দ্রাবকের মান। ভিডিওটা তোমরা একটু পজ করো, পজ করা হচ্ছে তোমরা এই ক্যালকুলেশনটুকু করো। ওকে ফাইন, আশা করি তোমরা এটুকু করতে পারছো। তাও আমি একটু করে দিচ্ছি। তাহলে এই মানটা আমি এখন ডিরেক্টলি বসাবো 1/6.3 ইন্টু, তাহলে কেএইচ এর মানটি জাস্ট এই কেএইচ এর মানটা এখানে বসালাম। আর এখানে কি হতো? পি এর মান কত বলো তো? 3.5। তো আলটিমেটলি একটা মান আসবে, সেটা কি বলো তো? মোল পার লিটার। এটা কি দ্রাব্যতা। তো আশা করি তোমরা হ্যান্ডের সূত্রে যে ম্যাথটা সলভ করতে পারছো। তবে এই ম্যাথের মধ্যে একটু সেটা কি ছিল বলতো? এই ম্যাথের মধ্যে একটু গণনা ছিল কেএইচ হ্যান্ডের ধ্রুবকের এককটা নিয়ে। এককটা কিন্তু মাথায় রাখতে হবে যে হ্যান্ডের ধ্রুবকের এটিএম বলতে এখানে বা মিলিমিটারও থাকতে পারে, এখানে চাপের এককটা সবসময় নিচে থাকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে একটা ম্যাথ আমরা দেখি। দেখো 25°C তাপমাত্রায় অক্সিজেনের দ্রাব্যতা 0.06 গ্রাম পার লিটার। থ্রি বাই টু হতে হলে চাপের মান কত? কি করবো বলো তো? কি মনে হচ্ছে? অক্সিজেনের দ্রাব্যতা অর্থাৎ গ্যাসীয়, তাই না? গ্যাসের দ্রাব্যতা হ্যান্ডের সূত্র ব্যবহার করতে হয়। তো হ্যান্ডের সূত্র ব্যবহার করতে তুমি একটু খেয়াল করো, এটা দেখে বোঝো। 25°C তাপমাত্রায় অক্সিজেনের দ্রাব্যতা দেওয়া আছে, তারপর হচ্ছে 25°C তাপমাত্রায় চাপের মান দেওয়া আছে, তারপর হচ্ছে দ্রাব্যতাটা যদি 3.2 গ্রাম পার লিটার হয় তাহলে চাপের মান কত? তাহলে এই সেটা আমরা পড়ছিলাম না, S is proportional to
পি পড়ছিলাম না? তাহলে এখন এরকম থাকলে আমরা কি লিখতে পারি? এরকম থাকলে লিখতে পারি না S1/S2 P1/P2 লেখা যায় না সমানুপাতিক চিহ্ন অনুসারে? তাহলে এখানে S1 এর মান কত বলো তো? ওই যে 0.0 আমরা এইটুকু লিখলাম, এখানে লিখতেছি 0.06। S2 এর মান কত? S2 এর মান হচ্ছে 2.3, সরি 3.2। P1 এর মান ছিল কত? 2.5, আর বাকি আছে কি P2। তাহলে সুতরাং P2 এর মান কত? P2 এর মান আসবে 3.2 ইন্টু 2.5 ডিভাইড বাই 0.06, একক আসবে 80। ওকে, তো এই ম্যাথটা আমরা এরকমভাবে করতে হবে। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো যে আমরা হ্যান্ডির সূত্রের যে গাণিতিক সমস্যা বলি, যে কয়েকটা ম্যাথ আমরা আপাতত এটুকু রাখতেছি। এরপরে কোনো ভিডিওতে আমরা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো। তা আপাতত সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, আর বাবা মায়ের মুখ উজ্জ্বল করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।